ল স্টাডি হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় বার কাউন্সিল সাবজেক্টের দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকেটের যে 4টি অধ্যায় রয়েছে, এই 4টি অধ্যায়ের মোট 42টি বিধি রয়েছে। এই 42টি বিধি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারলে এমসিকিউ পরীক্ষায় একটি প্রশ্ন পেতেও পারেন। লিখিত পরীক্ষাতে একটি প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই 4টি অধ্যায়ের প্রথম যে অধ্যায়টা, এই প্রথম অধ্যায়ে শিরোনাম করা হয়েছে একজন আইনজীবী অন্যান্য আইনজীবীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য। প্রথম অধ্যায়ে মোট 11টি বিধি রয়েছে। 11টি বিধির মধ্যে আমি যে বিধিগুলো বর্ণনা করব, আলোচনা করব, এই বিধিগুলো আপনার এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাকি বিধিগুলো আপনি মুখস্থ রাখতে পারেন। তাহলে প্রথম অধ্যায়ের নাম হলো একজন আইনজীবী অন্যান্য আইনজীবীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য। 1 নম্বর বিধি হলো পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা। 2 নম্বরে বলতেছে পেশাগত বিজ্ঞাপন না দেওয়া। বিষয়টা কিরকম? এটা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 2 নম্বরে বলতেছে পেশাগত বিজ্ঞাপন না দেওয়া। বিষয়টা কিরকম? এখান থেকে আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে। প্রশ্নটা হতে পারে এরকম, মিস্টার রাসেল নামের একজন অ্যাডভোকেট, তিনি কি করলেন, রাস্তার মোড়ে একটা বিরাট বড় একটা কি করলেন, বিলবোর্ড টানিয়ে দিলেন। উনি কি করলেন, ছবি দিয়ে নাম লিখে এগুলো প্রচার করতেছেন, বিজ্ঞাপন দিতেছেন। এটা কি আপনি মনে করেন আইনের লঙ্ঘন হয়েছে কিনা? আইনের লঙ্ঘন বলতে আমরা কি বুঝি? আইনের লঙ্ঘন হলো আইন যারাকে নিষেধ করা হয়েছে, আপনি যদি এই কাজটাই করেন তাহলে আইনের লঙ্ঘন হয়েছে। তাহলে যেহেতু প্রথম অধ্যায়ে দ্বিতীয় বিধির মধ্যে বলছে যে কি বললো এখানে, যে বিজ্ঞাপন দেওয়া যাবে না, পেশাগত বিজ্ঞাপন দেওয়া যাবে না। তাহলে যেহেতু আমি একজন অ্যাডভোকেট, আমি কি করলাম, আমার ছবিটা নিয়ে বিশাল বড় বিলবোর্ডটা নিয়ে রাস্তার মোড়ে বাজারে বাজারে কি করলাম, আমি বিজ্ঞাপনের জন্য আমি ছড়িয়ে দিলাম। তাহলে এটা আমি আইনের লঙ্ঘন করেছি। তাহলে আপনার কাছে প্রশ্ন করা হবে, যদি আইনের লঙ্ঘন করে থাকে তাহলে আপনি বিধান সহ উল্লেখ করুন। তখন আপনাকে বলতে হবে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকেটের প্রথম অধ্যায়ে দ্বিতীয় বিধির লঙ্ঘন হয়েছে। আর যদি এমসিকিউ প্রশ্নটা করে তাহলে আপনাকে জানতে চাইবো যে এই যে লঙ্ঘনটা হয়েছে বা অ্যাডভোকেট সাহেব যে এই যে লঙ্ঘনটা করেছে এটা আছে কোথায়। তখন আপনাকে অপশনের মধ্যে দেখবেন যে অধ্যায় 1 বিধি 2 আছে, এটাই ফিল আপ করে দিবে। 3 নম্বর বিধিতে বলতেছে যে অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না। অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না এখানে বলতে বোঝাচ্ছে যে আপনি একজন অ্যাডভোকেট, তাহলে অন্য আরেকজন ব্যক্তি যিনি অ্যাডভোকেট না তাকে আপনি নিয়োগ দিতে পারবেন না, তার সাথে আপনি কন্ট্যাক্টে যেতে পারবেন না। বিষয়টা কিরকম? এখান থেকে আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে। যেমন এরকম দিল যে মিস্টার রাসেল নামের একজন অ্যাডভোকেট, তিনি কি করলেন, অনুমোদনহীন একজন ব্যক্তি অর্থাৎ মিস্টার জল্টুর সাথে সে একটা চুক্তি করলো যে আপনি মামলা সংগ্রহ করবেন, মামলা সংগ্রহ করে আমাকে দিবেন, তাতে করে আমি আপনাকে 40% টাকা দিব, তাতে করে আপনাকে আমি 30% টাকা দিব। এই যে আমি তার সাথে একটা কন্ট্যাক্টে গেলাম, চুক্তিতে গেলাম, আমি যে তাকে নিয়োগ করলাম যেন আমাকে সে মামলা সংগ্রহ করে দেয়। তাহলে আপনার কাছে জানতে চাইবো যে মিস্টার রাসেল তাহলে কি, মিস্টার রাসেল নামের অ্যাডভোকেট সাহেব সে কি কোনো ওই আইনের কোনো লঙ্ঘন করেছে কিনা, তার পেশাগত নীতিমালার কোনো লঙ্ঘন করেছে কিনা? আপনার উত্তর হবে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেটের যে প্রথম অধ্যায়ে 3 নম্বর বিধি লঙ্ঘন করেছে। আপনার এটা হলো লিখিত প্রশ্ন, এটা আরো অনেক কিছু যোগ করবেন, এটা হবে। মূল বিষয়টা হলো আপনাকে বলে রাখি, লিখিত প্রশ্নের মধ্যে আপনি যদি ধারা এবং অনুচ্ছেদ বিধি এইগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন তখন আপনি 50% মার্কস পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। আর আপনি যদি কোনো কারণে বিধিটা এবং ধারা এগুলো তো মনে রাখা অনেক কঠিন, যদি কোনো কারণে মনে নাই রাখতে পারেন তাহলে তো মূল ঘটনাটা শুধু বর্ণনা করে দিয়ে আসবেন। কোনো কারণে বিধিটা যদি আপনার মনে না থাকে, যে 1 অধ্যায়ে 3 নম্বর বিধি যদি এটা মনে না থাকে, শুধু অধ্যায়টাও যদি মনে থাকে তাহলে তো আপনি দিয়ে আসবেন যেটা 1 অধ্যায়ে প্রথম অধ্যায়ে লঙ্ঘিত হয়েছে। আর যদি আমি লঙ্ঘন করি তাহলে তো শাস্তির বিধান আছেই। শাস্তির বিধান ছিল, আমরা কিন্তু অনুচ্ছেদ 32-এ পড়ছিলাম যে কোনো আইনজীবী যদি তার পেশাগত অসদাচরণ যদি করে, অর্থাৎ পেশাগত সদাচরণ যদি না করে তাহলে তার শাস্তির বিধান আছে অনুচ্ছেদ 32-এ। কি ছিল এই শাস্তির বিধানটা? যে আইনজীবীকে তিরস্কার করতে পারবেন, তার সনদটা স্থগিত করতে পারবেন, সনদ বাতিল করতে পারবেন, অপসারণ করতে পারবেন। তাহলে আমরা ছিলাম বিধি 3-এ। বিধি 4-এ বলতেছে যে প্রতিপক্ষের মক্কেলের সাথে বিরোধীয় বিষয় প্রকাশ করা যাবে না। 5 নম্বরে বলতেছে প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে বিরোধী বিষয় উত্থাপন করা যাবে না। 6 নম্বরে বলতেছে একাধিক আইনজীবী নিয়োগে বাধা দেওয়া যাবে না। বিষয়টা কিরকম? আমি একজন অ্যাডভোকেট, আপনি আমাকে নিয়োগ করলেন বা নিযুক্ত করলেন আপনার মামলার জন্য। এখন আপনি চাচ্ছেন কোনো কারণে আরো একাধিক আইনজীবী নিয়োগ করবেন, কিন্তু আমি দিচ্ছি না। আমি মনে করতেছি যে একাধিক আইনজীবী নিয়োগ দিলে
আমার সাথে যে টাকাটা আপনার কন্ট্যাক্ট ছিল আমি হয়তো এখান থেকে কম পাবো, বা কোনো কিছু ভেবে আমি না করতেছি, তাহলে আমি যদি না করি, নিষেধ করি, তাহলে আমি আইনের লঙ্ঘন করেছি। কিভাবে? এটা কোথায় আছে বলছে, তাহলে এটা 1 অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের 6 নম্বর বিধিতে বলছে একাধিক আইনজীবী নিয়োগে বাধা দেওয়া যাবে না। যেহেতু আমি বাধা দিলাম, তাহলে আমি আইনের লঙ্ঘন করেছি। 1 অধ্যায়ের 7 নম্বর বিধিতে বলতেছে ব্যক্তিগত বিবাদ পরিহার করা। 1 অধ্যায়ের 8 নম্বর বিধিতে বলতেছে আপনাকে যে ফি নির্ধারণ করা। কার ফির কথা বললো? আইনজীবীর, অ্যাডভোকেট সাহেবের ফি নির্ধারণ করা। আপনি মামলা নিয়ে আসলেন আমার কাছে, আমি একজন অ্যাডভোকেট, তাহলে যে ফি কত হবে এই বিষয়টা, মানে ফির যে বিষয়টা, এটা নির্ধারণ করার কথা বলা আছে 1 অধ্যায়ের 8 নম্বর বিধিতে। 9 নম্বর বিধিতে বলছে পদাধিকারের বিধান করা। 10 নম্বরে বলতেছে নবীন এবং প্রবীণ আইনজীবীদের মধ্যে সম্পর্ক। এটা বিষয় নবীন প্রবীণ তো আমরা সবাই বুঝি। আমি নতুন অ্যাডভোকেট হলাম, সিনিয়র অ্যাডভোকেটের সাথে আমার সম্পর্কটা কিরকম হবে, আমার সাথে সিনিয়র আইনজীবীর অ্যাডভোকেট আচরণটা কিরকম হবে, এই বিষয়ে বলা আছে 1 অধ্যায়ের 9 নম্বর বিধিতে। 10 নম্বর বিধিতে 11 নম্বর বিধিটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ লিখিত প্রশ্ন এখান থেকে বারবারই আসতেছে। 11 নম্বর বিধিতে বলতেছে যে সিনিয়র আইনজীবী কর্তৃক মামলা পরিচালিত হবে। বিষয়টা কিরকম? মিস্টার করিম নামের একজন অ্যাডভোকেট, তার বয়স হলো মনে করেন 60 বছর। আমি মিস্টার রাসেল, আমার বয়স হলো মনে করেন 30 বছর। তাহলে আমি এবার অ্যাডভোকেট হলাম। মিস্টার করিম সাহেব দেখা গেল ওনার বয়স হলো 60 বছর, উনি হলো 60 বছর ওনার বয়স, উনিও একজন আইনজীবী। দেখা গেল এখানে ওই মিস্টার করিম সাহেবের আগে 40 বছর বয়সে একজন লোক কি করলো, সকিনা মনে করেন যে তার বয়স হলো 40 বছর, কিন্তু তিনি করিম সাহেবের আগে অ্যাডভোকেট হয়েছে। তাহলে আইনের ভাষায় বলতেছে, আমরা অনুচ্ছেদ 23-এ পড়ছিলাম যে সিনিয়রিটির ভিত্তিতে সিনিয়র নির্ধারণ করা হবে, অর্থাৎ যিনি আগে অ্যাডভোকেট হবেন তিনি সিনিয়র। অর্থাৎ করিম সাহেবের বয়স যেহেতু 60 বছর আর সকিনার বয়স হলো 40 বছর, তাহলে কে মামলাটা আগে পরিচালনা করবে? মামলা পরিচালনা করার দায়িত্বটা কার? বলতেছে যেহেতু সকিনা মিস্টার করিম সাহেবের আগে অ্যাডভোকেট হয়েছে, তাহলে মামলাটা পরিচালনা করার দায়িত্ব হলো সকিনার। মোট কথা হলো, যিনি আগে অ্যাডভোকেট হবেন তিনি বয়স ছোট হলেও তিনি সিনিয়র, আইনের ভাষায় তাকে সিনিয়র বলে ঘোষণা করা হবে। এটা আছে কোথায়? এটার জন্য আপনি দেখতে পারবেন অনুচ্ছেদ 23-এর মধ্যে বলা আছে যে সিনিয়রিটির ভিত্তিতেই সিনিয়র নির্ধারণ করা হবে। তাহলে আমরা যদি আবার এক নজরে দেখি, এখানে আমরা 11টা বিধি যে পড়লাম, প্রথম অধ্যায়ের মোট আমরা 11টি বিধি পড়লাম। এর মধ্যে 1 নম্বরে বলছিল পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা, 2 নম্বরে বলছে পেশাগত বিজ্ঞাপন দেওয়া যাবে না, 3 নম্বরে বলছে অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না, 4 নম্বরে বলতেছে যে প্রতিপক্ষের মক্কেলের সাথে বিরোধীয় বিষয় প্রকাশ করা যাবে না, 5 নম্বরে বলছে প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে বিরোধীয় বিষয় উত্থাপন করা যাবে না, 6 নম্বরে বলতেছে আপনার একাধিক আইনজীবী নিয়োগে বাধা দেওয়া যাবে না, 7 নম্বরে বলতেছিল মানে ব্যক্তিগত বিবাদ পরিহার করা, 8 নম্বরে বলতেছে ফি নির্ধারণ করা, 9 নম্বরে বলতেছিল পদাধিকারের বিধান করা, 10 নম্বরে বলছে নবীন এবং প্রবীণ আইনজীবীদের সম্পর্ক, 11 নম্বরে বলতেছে যে সর্বদাই সিনিয়র আইনজীবী কর্তৃক মামলা পরিচালিত হবে। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে এই পর্যন্ত আপনারা পড়ালেখার সঙ্গে থাকুন, পড়ালেখা করুন, সৃষ্টিকর্তাকে ডাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিও, আবার অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়ালেখার সঙ্গেই থাকুন। দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।